রুহানি ইস্ক পর্ব 17 থেকে 20। ফিজা সিদ্দিকী মারুফার দিকে এক পলক তাকালো ইনা, সাথে সাথে নিজের ঘরের পা বাড়ালো। তাসফিন থুতনিতে হাত বোলালো খানিকটা সময়, এরপর দাঁত দিয়ে ঠোঁট কামড়ে তাকালো নুসাইরের দিকে। নুসাইর তাকিয়ে ছিল তার দিকেই। তৎক্ষণাৎ সোফায় পিঠ হেলিয়ে দিয়ে আয়েশ করে বসলেন, ঠোঁটে তার মৃদু হাসি, যার অর্থ এখানে আমার কিছু করার নেই। তাসফিন ছট করে উঠে দাঁড়ালো, নিজের ঘরে ঢুকতে যাবে ইনা, ঠিক এমন সময় আচমকা পিছন থেকে কোমর পেঁচিয়ে কাঁধে তুলে নিল তাকে। ইনা চমকে তাকালো তার দিকে। ব্যাপারটা তার মস্তিষ্কে পুরোপুরিভাবে বোধগম্য হওয়ার আগেই তাসফিন পা বাড়ালো মেইন দরজার দিকে। ড্রয়িং রুম পেরিয়ে যেতে যেতে বলল, হবু বউয়ের কাজই পছন্দ হয়নি, তোমাদের উচিত ছিল একটা হ্যান্ডসাম কাজী নিয়ে আসা। নুসাইর হতবিহ্বল চোখে তাকালো তাসফিনের দিকে, বলল, কাজী সাহেবকে তো তুমি নিয়ে এসেছো, তোমার আমাকে সাবধান করা উচিত ছিল আব্বু। শুধু শুধু বিয়ের দিন আমার বউয়ের মন খারাপ করিয়ে ফেললে, দিস ইজ নট ফেয়ার। ঠোঁটের কোণের রহস্যময় হাসি ঝুলিয়ে তাসফিন বেরিয়ে গেল দরজা দিয়ে। তাসনিম রাগী চোখে তাকালো নুসাইরের দিকে। নুসাইর চুপসে গেল ভেজা বেড়ালের মতো। চোখ তুলে এক পলক শুধু তাকালো খানিকটা দূরে মলিন মুখে দাঁড়িয়ে থাকা মারুফার দিকে। মনটা তারও ভার হয়ে এলো। রাফিদ আর তুরফা ছুটল নুসাইরের পিছনে। মাহতাব সেদিকে যেতে গেলে তাকে আটকে দিল আয়ান। নিচু কণ্ঠে বলল, ওদের ঝামেলার মধ্যে শুধু শুধু জড়িয়ে লাভ নেই, তার চেয়ে বরং আমরা ফাঁকায় ফাঁকায় কাজীকে এগিয়ে দিয়ে বাড়ি চলে যাই চল। কথাটা পছন্দ হলো মাহতার। এই অনুষ্ঠানে আসার বিন্দুমাত্র ইচ্ছে তার ছিল না, শুধুমাত্র এত বছরের বন্ধুত্বের খাতিরে না, আসলে তখন বাকিদের নানান কথার তোপের মুখে পড়তে হতো বিধায় এখানে আসা। না হলে ভালোবাসার মানুষকে অন্য কারোর নামে কবুল বলতে দেখার সাধকার বা হয়। মাহতাকে কোনোভাবে যে আটকাতে পেরেছে এটা ভেবেই মনে মনে স্বস্তি পেল আয়ান। এই মহিলা বিরাট ঝামেলার। সকাল সকালই তাসফিনের সাথে তার মায়ের একটা ঝামেলা বাতিয়ে ফেলেছে। তাসফিন আর ইনার মাঝে যেন কোনো ঝামেলা না পাকাতে পারে, তাই সবার আগে তাকে বিদায় করা জরুরি। কাজী সাহেবকে নিয়ে আয়ান আর মাহতা বেরিয়ে যাওয়ার পরপরই বেরিয়ে পড়ল তাসনিমও। পুরো ড্রয়িং রুমের মধ্যে শুধু রয়ে গেল নুসাইর আর মারুফা। নুসাইর সোফা ছেড়ে এগিয়ে হেলো মারুফার কাছে, নির্দিষ্ট একটা দূরত্ব রেখে দাঁড়ালো তার সামনে। দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে মারুফা তখন ডুকরে কাঁদছে। নুসাইর তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেল না। আমতা আমতা করে শুধু বলল, আমি জানি মেয়েটার বিয়ে নিয়ে তোমাদের অনেক স্বপ্ন ছিল, আমারও ছিল, বিশ্বাস করো। আর কেউ না জানুক, তুমি তো জানো তোমার সাথে যুক্ত প্রতিটা জিনিসই আমার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ। অতীত কেন এত ভয়ঙ্কর হয়? এমন অতীত আমার কেন হলো, যেখানে আমার অতীতের দায় ভুগতে হবে আমার মেয়েকে? এই অতীত না থাকলে তাসফিনের মতো ছেলের হাতে আমি কখনোই আমার মেয়েকে তুলে দিতাম না। ইনার ভালো থাকার দায়িত্ব আমি নিলাম, ওকে কখনো কষ্ট পেতে দেব না, কথা দিলাম। মারুফা চঞ্চল দৃষ্টিতে তাকালো এদিক সেদিকে। রুর কণ্ঠে বলল, আমার মেয়ের জীবন নষ্ট করেছ তুমি আর তোমার ছেলে মিলে, এটা আমি কখনোই ভুলব না। মাফ করব না তোমাকে কখনো। আর কখনো এই বাড়িতে পা রাখবেন না তুমি। চলে যাও, চলে যাও এখান থেকে, তোমার মুখও দেখতে চাই না আমি। নুসাইর আহত চোখে তাকালো মারুফার দিকে, ধরে আসা গলায় বলল, আমার কাছে কোনো উপায় ছিল না ঋতুজা। অতীতের চেয়ে বড় আমাদের বর্তমান। আমরা নিজেদের সংসারে ভালো আছি, সবটা জানাজানি হয়ে গেলে যে আমাদের বর্তমানের ঝড় উঠত। তোমাকে ধন্যবাদ আমার শেষ অনুরোধ রাখার জন্য। ডাকবে না তুমি আমাকে এই নামে। অতীতের এই নাম, এই সম্পর্ক আজ যত নষ্টের মূলে। বেরিয়ে যাও তুমি। খোলা দরজা দিয়ে বের হতেই ইনার সম্মতি ফিরল। তাসফিনের বলিষ্ঠ বাহু থেকে ছাড়া পেতে ছটফট করতে লাগলো অনবরত, কিন্তু তাসফিন তার কোমর আরো শক্ত করে আঁকড়ে ধরে গাড়ির কাছে পৌঁছালো। এক হাতে গাড়ির দরজা খুলে কাঁধ থেকে ইনায়াকে নামিয়ে বসিয়ে দিল সিটে। সাথে সাথে ইনার রাগে গর্জে উঠে বলল, কেন করছেন এমন? করব না আমি আপনাকে বিয়ে, ছাড়ুন বলছি। খানিকটা ঝুঁকে তাসফিন সিটবেল্ট লাগিয়ে দিতে গেলে সিটের সাথে একেবারে সেটে মুখ ঘুরিয়ে ফেলল ইনা। তাসফিন ঠোঁট কামড়ে হাসতে হাসতে বলল, বিয়ের আগে কিছু করব না, কিচ্ছু না। ইনার রাগী চোখে তাকালো তার দিকে। ততক্ষণে তার সাদা গাউনের বাড়তি অংশ গাড়ির মধ্যে দিয়ে দরজা লাগিয়ে দিল তাসফিন। গাড়ি থামল সোজা কাজী অফিস লেনে। এখানে পাশাপাশি একের পর এক মাথা উঁচিয়ে দাঁড়িয়ে কাজী অফিস। তাসফিন নিজের সিটবেল্ট খুলে এগিয়ে গেল ইনার দিকে। দরজা খুলে তার দিকে হাত এগিয়ে দিয়ে বলল, আসুন ম্যাডাম,
আপনি যে কাজী পছন্দ করবেন আপনাকে সেখানেই বিয়ে দেওয়া হবে। সেই কাজীকে দিয়েই বিয়ে পড়ানো হবে। মিসেস তাসফিনকে কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করতে হবে না। ইনা কটমট চোখে তাকালো তাসফিনের দিকে, সাথে সাথে বলল, যেখানে বিয়েটাই কম্প্রোমাইজ সেখানে কাজী নিয়ে কি ধুয়ে খাবো? ছি, এভাবে পরপুরুষকে খাওয়ায় কথা বলতে পারলে তুমি? আমি তো অলওয়েজ অ্যাভেলেবল তোমার খাবার হওয়ার জন্য। প্লিজ আমাকে খেও বেশি বেশি করে। ইনা চোখ মুখ কুচকে চট করে গাড়ি থেকে নেমে গেল। নামার সময় অবশ্য ইচ্ছাকৃতভাবে তাসফিনের বুটের উপর তার হাই হিল উঠিয়ে দিয়ে না বোঝার ভান করে দাঁড়িয়ে রইল। যতটুকু ব্যথা আমি পাবো তার দ্বিগুণ আদুরে ব্যথা তোমাকে ফিরিয়ে দেব। আই প্রমিজ। কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে তাসফিনের কথায় হকচকিয়ে যায় ইনা। সাথে সাথে সরে দাঁড়ায় তার পাছেরে। এরপর হনহন করে হেঁটে দূরে গিয়ে দাঁড়ালো তাসফিনের থেকে। ইনার যাওয়ার দিকে তাকিয়ে আলতো হাসল তাসফিন। সাথে সাথে পকেট থেকে ফোন করে কল করলো কাকে যেন। চিবিয়ে চিবিয়ে বলল, ঠিক 5 মিনিটের মধ্যে হাজির না হলে তোর বিয়ের স্বপ্ন ভুলে যা। বিয়েতে তোকে বাথরুমে আটকে রাখবো। মিনিট 5-এর মধ্যেই হন্তদন্ত হয়ে ছুটে এলো একটা গাড়ি। গাড়ি থেকে সবার আগে বের হলো তুরফা। সাথে সাথে দাঁতে দাঁত চেপে তাসফিনকে বলল, তোর কোন ট্রেন ছুটে যাচ্ছে শালা? বিয়ে না হওয়ার ভয় হারামিটা যেই স্পিডে গাড়ি ছোটাচ্ছিল আমি আমার আশেপাশে আজরাইলকে দেখতে পাচ্ছিলাম। শালা, কিসের তারা তোর এত বল? বউকে কথা দিয়েছি বিয়ের আগে কিছু করব না, কিন্তু সাজগোজ করা বউকে দেখে কন্ট্রোল হচ্ছে না। শেষে কয়টা চুমাতে মন চাইছে। ইনা চোখ বড় বড় করে তাকালো তাসফিনের দিকে। এই অসভ্য লোকটার কথা শুনে কান দিয়ে রীতিমতো ধোয়া উঠছে তার। লজ্জায় কারোর দিকে তাকাতে পারছেন না অবধি। এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে বাঁচতে সেখানে থেকে পালাতে চাইল সে। লজ্জায় 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে ঢুকে পড়ল সামনের এক কাজী অফিসে। সেখানে পাতা একটা চেয়ারে বসে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। সাথে সাথেই সামনে থেকে একজন বলে উঠল, বর কই? ইনা চমকে তাকালো সামনে। একজন ম্যারেজ রেজিস্টারের সামনে বসে সে। পৌর বয়সের হলেও হাস্যোজ্জ্বল ফিটফাট চেহারার অধিকারী হওয়ায় বয়সটা ঠিক টের পাওয়া যায় না। চোখে পড়া সরু ফ্রেমের চশমাটা খানিকটা ঠিক করে তিনি আবারও বললেন, পালিয়ে বিয়ে। লোকটার গ্ল্যামারাস হাসিখুশি মুখের দিকে তাকালে যে কারোর মুখে হাসি চলে আসবে। ইনায়াও তার অন্যথায় না। ঠোঁটের কোণে হাসি টেনে রেজিস্টারের দিকে খানিকটা ঝুঁকে ধীর কণ্ঠে বলল, জোর করে বিয়ে। লোকটার সাথে সাথে হেসে উঠল শব্দ করে। তার হাসি দেখে হেসে ফেলল ইনায়াও। ম্যারেজ রেজিস্টার অফিসে ঢোকা মাত্রই এমন দৃশ্য দেখে ভ্রু কুচকে তাকালো তাসফিন। বুটের জোরালো শব্দ তুলে সোজা গিয়ে বসল ইনার পাশে। সামনে বসে থাকা লোকটাকে উদ্দেশ্য করে বলল, যা করার তাড়াতাড়ি করুন। ইনার রাগী চোখে তার দিকে তাকিয়ে কিছু বলতে গেলে সাথে সাথে তার দিকে খানিকটা ঝুঁকে আসে তাসফিন। ধীর কণ্ঠে বলে, মুখ থেকে যে কয়টা ওয়ার্ড বের হবে সেই ঘন্টা ননস্টপ আদর দিতে হবে আমাকে। রাজি থাকলে যা বলার আছে বলে ফেলো। আব্বু। ইনার কাদো কাদো চোখমুখ দেখে তাসফিন মুখ ফিরিয়ে নিল। ম্যারেজ রেজিস্টারকে তারা দেওয়া কণ্ঠে বলল, এত সময় লাগে নাকি? কোথায় কোথায় সাইন করতে হবে শুধু বলুন চটপট। তাসফিনের কথা শেষ হতেই ম্যারেজ রেজিস্টারের দিকে একটা আইনি কাগজ এগিয়ে দিল রাফিদ। পার্সোনাল অ্যাডভোকেটকে দিয়ে আগে থেকেই তাদের বিয়ের কাগজ বানিয়ে রেখেছিল তাসফিন। তা দেখে লোকটা আবারও শব্দ করে হাসল। বলল, ইয়াংম্যানের বিয়ে করার তারা দেখছি অনেক। তাসফিন চেয়ারে পিঠ হেলিয়ে দিয়ে পাঞ্জাবির হাতা ঠিক করতে করতে বলল, আপনার ভরসায় ছেড়ে দিলে বাসর রাত না করে বাসর দিন করতে হবে, তাই কাজটা নিজেই এগিয়ে রেখেছি। ইনা চোখ বড় বড় করে তাকালো তাসফিনের দিকে। এতগুলো লোকের সামনে লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। একটা মানুষ এত ঠোঁটকাটা কিভাবে হয়? লজ্জায় আর্স্ট হয়ে চোখ নামিয়ে ফেলল সে। ম্যারেজ রেজিস্ট্রেশনের পেপারে সাইন করতে গিয়ে থরথর করে কেঁপে উঠল ইনার হাত। চোখের কোল বেয়ে অবলীলায় পানি গড়িয়ে পড়ল। বিয়ে নামক পবিত্র বন্ধন নিয়ে প্রতিটা মেয়েরই নির্দিষ্ট একটা স্বপ্ন থাকে। পুতুল খেলার বয়স থেকেই তারা বউ সাজে, বড় হয়ে বউ সেজে বিয়ে করার স্বপ্ন দেখে। ঘোড়ায় চড়ে রাজকুমার এসে তাকে সাথে করে নিয়ে যাবে, রানী করে রাখবে, এমন না জানি আরো কত স্বপ্ন বনে দিবারাত্র। অথচ সেই ছেলেবেলা থেকে দেখে আসা স্বপ্নগুলো যখন ভাঙা কাচের টুকরোর মতো চুর চুর হয়ে যায়, সেই যন্ত্রণা বোঝানোর মতো না। বুকের মাঝে দাপিয়ে বেড়ায় বিশাল বৃত্তাকার এক যন্ত্রণাময় কঠিন বস্তু। সেটাকে না যায় কেলান না ওগরানো। ইনা কাপা কাপা হাতে কলম ধরে রইল, শুধু লিখতে পারল না একটা অক্ষরও। তাসফিন আলতো করে হাত রাখল ইনার নরম হাতে, চোখের ইশারায় সাইন করতে বলল। বাবার অভাববোধে ডুকরে কাঁদতে কাঁদতে শেষে সাইন করে ফেলল সে।
কংগ্রাচুলেশনস, ইউ বোথ আর ম্যারেড নাও। ইনা ফালফাল করে তাকালো এক পলক শব্দের উৎসের দিকে। ম্যারেজ রেজিস্টারের মুখে চওড়া হাসি, সাথে সাথে মাথা নামিয়ে 2 হাত কচলাতে লাগলো সে। যন্ত্রণায় ভেতরটা কেমন যেন হাঁসফাঁস লাগছে। তাসফিন তুরফাকে ইশারা করতেই ইনায়াকে নিয়ে গাড়ির কাছে গেল সে। খোলা আকাশ আর মুক্ত বাতাস পেয়ে প্রাণভরে শ্বাস টেনে নিল ইনা। বিড়বিড় করে বলল, সুখ কলতানে গুঞ্জে, প্রিয় সখা জেঠা সঙ্গে, অসুখে বাঁধে বাসা, অপ্রেমের রঙে। রাত 8টা। ম্যারেজ রেজিস্ট্রি অফিস থেকে গাড়ি সোজা ইনায়াদের বাড়িতে এসে থেমেছে। গাড়ির জানালা দিয়ে মুখ বের করে বিষণ্ণ মনে ফেলে আসা পিছালার রাস্তার দিকে তাকাতে তাকাতে আচমকা গাড়ি থামতেই হকচকালো ইনা। পরিচিত পরিবেশ দেখে মুখ ফিরিয়ে তাকালো তাসফিনের দিকে। হালকা হেসে তাসফিন বলল, বাসরের তারা আছে আমার, তাড়াতাড়ি শ্বশুর শাশুড়িকে সালাম করে আসি, চলো। ইনার রাগী চোখে তাসফিনের দিকে তাকিয়ে মুখে কি যেন বিড়বিড় করতে করতে বেরিয়ে গেল গাড়ি থেকে। গাড়ি লক করে তাসফিনও ছুটল তার পিছু। পিনপতন নীরবতায় আচ্ছাদিত বাড়িটা বিগত কয়েক ঘন্টা ধরে। ইশতিয়াক সাহেব দরজায় খিল টেনেছেন সকলে বেরিয়ে যাওয়ার পরপরই। ঘর থেকে বসেই সবটা শুনেছেন তিনি। ড্রয়িং রুমের সোফায় মাথা নিচু করে বসে আছেন মারুফা। এ বয়সে এসে জীবন তাকে কোন জায়গায় দাঁড় করিয়েছে সেই হিসেবেই মিলাচ্ছেন বোধ হয়। কিন্তু জীবনের সেই হিসেব কি মিলছে আদৌ? মেলে কি? পিনপতন নীরবতার মাঝে কলিং বেলের শব্দটা বোমা ফাটার শব্দের মতো শোনালো এই চার দেয়ালের ঘরের মধ্যে। চমকে উঠলেন মারুফা। চোখের উপর আড়াআড়িভাবে হাত ছাপা দিয়ে শুয়ে থাকা ইশতিয়াক সাহেবের মনও আনচান করে উঠল এই শব্দে। মারুফা দরজা খুলে দিতেই সামনে দাঁড়ানো ইনায়াকে দেখে হুহু করে কেঁদে দিলেন। ইনা জড়িয়ে ধরল তাকে। কিছু অভিমান ভোলা যায় না, মায়ের উপরেও তেমনই এক চাপা অভিমান জন্মেছে ইনার। তবে সেই অভিমানের জন্য এই পরিস্থিতিতে অহেতুক রুক্ষতা দেখানো বেমানান। মারুফাকে ছেড়ে ইনা এগিয়ে গেল বাবার ঘরের দিকে। বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে আলতো করে ডাকল, আব্বু, আব্বু শুনছ? ইশতিয়াক সাহেব দরজা খুলে উল্টোপিঠ ফিরে দাঁড়ালেন। মেয়ের চোখে চোখ রাখার সাহস হচ্ছে না তার। নিজেকে কেমন যেন বড্ড অপরাধী লাগছে। যে মেয়েকে ছোট থেকে এতখানি আহ্লাদে মানুষ করেছেন, আজ তার জীবনের এত বড় একটা ভুল সিদ্ধান্তকে আটকাতে না পেরে নিজের চোখে নিজেই ছোট হয়ে গেছেন তিনি। ইশতিয়াক সাহেবের সামনে গেল ইনা। তাকে ধরে বসালো বিছানায়। টকটকে লাল হয়ে থাকা চোখগুলোতে হাত বুলিয়ে পানি মুছে দিল। অতঃপর বাবার কাঁধে মাথা রেখে বলল, তুমিই তো বলো সব সময়, যা হয় ভালোর জন্য হয়। আমি আমার এই ভালো মেনে নেওয়ার চেষ্টা করছি আব্বু। ইশতিয়াক সাহেব মেয়ের মাথায় আলতো করে হাত বোলালেন। কান্না বিগলিত কণ্ঠে বললেন, তোমার আব্বু বেঁচে আছে এখনো। স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ শব্দটার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করার আগে এই কথাটা মাথায় রাখবে। তোমার আব্বু বেঁচে থাকতে তোমাকে কখনোই কোনো কিছু নিয়ে স্যাক্রিফাইস করতে হবে না। তুমি আমার রাজকন্যা, রাজকন্যাদের কখনো কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করতে হয় না। আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করতে চাই আব্বু, দেখি মানুষটা কতটুকু খারাপ। তোমাকে মানিয়ে নিতে হবে না। বিয়েটা আটকাতে পারিনি কিন্তু বিবাহবিচ্ছেদ ঘটাতে ঠিকই পারবো। ইশতিয়াক সাহেবের কণ্ঠে স্পষ্ট রাগের আভাস দেখে ইনা তার হাত বাবার বুকে রেখে নরম কণ্ঠে বলল, এই দাগ বড় ভয়ঙ্কর বাবা, তোমার মেয়ে এই দাগ বহন করার মতো সাহসী না। ইশতিয়াক সাহেব ফুস করে শ্বাস ছাড়লেন। নিঃশব্দে হাত বুলিয়ে দিতে থাকলেন মেয়ের মাথায়। ইনার মন চাইল সময়টা এখানে থেমে যাক, থমকে যাক ঘড়ির কাঁটা। কিন্তু সময় কি আর থামানো যায়? তাসফিন এগিয়ে গেল মারুফার কাছে। নিচু কণ্ঠে বলল, ভালোবাসার মানুষকে চোখের সামনে অন্য কারোর হতে দেওয়ার মতো দুর্বল আমি না, তাই সবার কাছে অসৎ মনে হলেও আমি নিজের কাছে 100% সৎ। কোন অন্যায় করিনি আমি। নিজের ঘরে ন্যূনতম প্রয়োজনীয় কিছু জিনিস গুছিয়ে নিচ্ছিলই না। সেই ফাঁকে তাসফিন ইশতিয়াক সাহেবের ঘরের দরজায় নক করল। তিনি চোখ তুলে তাকিয়ে সাথে সাথে মুখ ফিরিয়ে নিলেন। তাসফিন ঘরে ঢুকল। তার সামনে দাঁড়িয়ে নেহাতি ধীর স্বরে বলল, একজন বাবার স্বপ্ন ভেঙে দেওয়ার অপরাধী আমি, সে নিয়ে কোন সাফাই গাইব না। তবে কথা দিচ্ছি, একদিন আপনি নিজের মুখে স্বীকার করবেন আমি কোন ভুল করিনি। ইশতিয়াক সাহেব টু শব্দটুকুও করল না। থম মেরে বসে রইলেন একইভাবে। আয়ান, রাফিদ আর তুরফা আগেভাগেই পৌঁছে গেছে সুখনিবাসে। তাসফিনের গাড়ি বাড়ির মেইন গেট দিয়ে ঢুকতেই পথ আটকে ধরল আয়ান। জানালার কাছে হালকা টোকা দিয়ে বলল, গেস্টরুমের দিকে গাড়ি পার্ক কর। ওখানে সবকিছু ব্যবস্থা করা আছে, চেঞ্জ করে রেস্ট নে। সময় হলে বাড়ির মধ্যে ডেকে নেব। তাসফিন ভ্রু কুঁচকে তাকালো আয়ানের দিকে। তার বন্ধুমহলের মাথায় যে কিছু একটা চলছে তা আয়ানের বাঁকা হাসি দেখে বোঝা শেষ।
তাই অতিরিক্ত প্রশ্ন না করে বাগানের এক সাইডে থাকা ছোট গেস্ট হাউসের দিকে গাড়ি ঘোরালো সে। ঘরটা তাসফিনের মিউজিক প্র্যাকটিসের জন্য বরাদ্দ। তাই একটা বেড, ওয়াশরুম ছাড়া বাকিটা পুরোটাই গিটার সহ নানান ধরনের মিউজিকের জিনিসপত্র দিয়ে ভরা। ঘরের মধ্যে ঢুকেই ইনা ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিল। একপাশ হয়ে শোয়া থেকে অন্য পাশ ফিরতেই চমকে উঠল। তার একদম কাছে মুখোমুখি হয়ে শুয়ে আছে তাসফিন। ইনা উঠে যেতে চাইলে ছট করে তার উপর আধশোয়া হয়ে শুয়ে পড়ে সে। ইনা চোখ বড় বড় করে তাসফিনকে নিজের থেকে সরাতে চাইলে তাকে আরো শক্ত করতে আঁকড়ে ধরল সে। মুখের কাছে মুখ খানিকটা এগিয়ে এনে রসিকতার সুরে বলল, রাত বাড়ছে, চলো কুতুকুতো খেলি। ছাই খেলবো, প্যাক প্যাক খেলবো, সরুন আমার উপর দিয়ে। ইনা বিরক্তি নিয়ে বলল, আসো তাই খেলি, তুমি আমার প্যাক প্যাক আমি তোমার প্যাক প্যাক। বলো প্যাক প্যাক, জলদি বলো। উফ, কি জ্বালা, আমাকে ভর্তা বানিয়ে দিল রে, আহ। প্যাক প্যাক। দরজা ধাক্কানোর শব্দে যাত্রায় বেঁচে গেল ইনা। তাসফিন বিরক্তি নিয়ে এগিয়ে গেল দরজা খুলতে। দরজা খুলতেই তুফা ঢুকে পড়ল ঘরে। তারা দেওয়া কণ্ঠে তাসফিনকে বলল, আয়াইনার বাচ্চার কথায় মেয়েটাকে নিয়ে চলে এলি এখানে। শালার মাথায় যত কুবুদ্ধি। বাড়িতে চল, সবাই অপেক্ষা করছে। ইনায়াকে নিয়ে আগে আগে হাঁটছে তুফা। তাদের পিছনে হেঁটে আসছে তাসফিন আর রাফিদ। বাড়িতে ঢুকতেই বসার ঘরে সবাইকে একজোট হয়ে বসে থাকতে দেখে ভ্রুকুচকে নুসাইর হোসেনের দিকে তাকালো তাসফিন। তাসফিনের দৃষ্টি অনুসরণ করে তাসলিম ফেরদৌস খানিকটা ভারী কণ্ঠে তুফাকে বললেন, মেয়েটাকে ঘরে নিয়ে যাও। ইনায়াকে নিয়ে সেখানে থেকে চলে যেতেই তাসফিন মায়ের পাশে বসল। ধীর কণ্ঠে বলল, তুমি কি আমার উপর এখনো রেগে আছো? পরিবারের মান সম্মানের তোয়াক্কা না করা ছেলেটার আবার মানুষের রাগ দেখারও সময় আছে নাকি? কথাটা শেষ করে তিনি আর অপেক্ষা করলেন না। চলে গেলেন নিজের ঘরে। সোফায় চুপচাপ বসে রইল তাসফিন কিছুক্ষণ। এরপর লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ালো নিজের ঘরের দিকে। দরজার সামনে 3 বন্ধুকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকাল তাসফিন। বিরক্ত স্বরে বলল, বউ তুলে আনতে কষ্ট করেছি আমি, বাসরঘরেও কষ্ট করব আমি, তাহলে শুধু শুধু তোদের টাকা পয়সা দেব কেন? চল ফুট। পয়সা না ছাড়লে যে আমরা বউ ছাড়ছি না দোস্ত। পয়সার মায়া করবি নাকি বউয়ের, এখন ভেবে দেখ। তাসফিন পকেট থেকে ফোন বের করে কিছু একটা করল। সাথে সাথে তুফার ফোনে মেসেজ এলো 50,000 টাকা ট্রান্সফারের। দেখার সাথে সাথে জোরে চিল্লানি দিয়ে দরজা ছেড়ে সরে দাঁড়াতেই তাসফিন শট করে ঘরের ভেতরে ঢুকে দরজা লক করে উচ্চকণ্ঠে বলল, সব মেসেজ ব্যাংক থেকে আসেন না রে বলদের দল, কিছু কিছু মেসেজ টাইপ করেও পাঠানো হয়। তুরফার হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে আয়ান মেসেজ চেক করল। সাথে সাথে রাগী চোখ তুরফার দিকে তাকিয়ে বলল, মেয়ে মানুষ বোঝে কম চিল্লায় বেশি, আজকে প্রমাণিত। আয়ানের হাত থেকে ফোনটা নিয়ে তুরফা নিজেও চেক করলো একবার। আর সাথে সাথে হতভম্ব হয়ে তাকালো বাকিদের দিকে। তাসফিন টাইপ করে পাঠিয়েছে এই মেসেজ। তৎক্ষণাৎ জোরে দরজায় বাড়ি মারতে মারতে উচ্চকণ্ঠে তুরফা বলল, তাসফিনের বাচ্চা, তুই আয় শুধু বাইরে। আজ তোর একদিন কি আমার দোষ দিন। ঘরের ভেতর থেকে তাসফিন চেঁচিয়ে বলল, আমার বাচ্চাকে দুনিয়াতে আনার কাজটা আগে শুরু করতে দে, এরপর আমি নিজে তাকে তোর কাছে নিয়ে যাব। ছিমছাম পরিপাটি একটা ঘর। আসবাবপত্র খুব বেশি নেই, যেটুকু আছে নিতান্ত প্রয়োজনীয় তাই রয়েছে। ফ্রেশ হয়ে ইনা পুরো ঘর ঘুরে ঘুরে দেখছিল। এমন সময় বাইরে থেকে কথাবার্তার শব্দ ভেসে আসতেই দরজার দিকে চোখ ফেরায়। আর সাথে সাথেই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে তাসফিন। তাকে দেখা মাত্রই ইনা থতমত খেয়ে যায়। ব্যস্ত হয়ে পড়ে নিজের মতো। তাসফিন ভ্রু কুঁচকে তাকায় ইনার দিকে। কটাক্ষ সুরে বলে, কাজের লোক রাখার মতো টাকা পয়সা আমাদের আছে। তাসফিনের কথা শুনে ইনার খেয়াল হলো নার্ভাসনেসে এতক্ষণ নিজের ওড়না দিয়ে শেলফ পরিষ্কার করছিল সে। তবে নিজের ভেতরের অবস্থা তাসফিনকে বুঝতে না দিতে কণ্ঠে খানিকটা রাগ মিশিয়ে বলল, আমার কাজ আমি নিজে করতেই পছন্দ করি। তাসফিন ঠোঁট টিপে হাসতে হাসতে ধীর পায়ে এগিয়ে গেল ইনার কাছে। তার একদম পিছনে দাঁড়িয়ে লো ভয়েসে বলল, আর আমার কাজ। ইনা হকচকাল তাসফিনকে নিজের এতটা কাছে দেখে। তবুও নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে কাপা কাপা কণ্ঠে বলল, সেটা আমি জানি না। তো এই শেলফ কি তোমার? নিজের বোকা বোকা কাজটাকে সামাল দিতে ইনা শুকনো ঠোঁটকে জিভ দিয়ে ভিজিয়ে নিয়ে বলল, এই ঘরে যা কিছু আছে সবকিছুর উপরে আপনার যতটা অধিকার ততটা আমারও। সবকিছুর উপর। তাসফিন কথাটা শেষ করে ইনার কোমরের 2 পাশ থেকে হাত নিয়ে গিয়ে শেলফে রাখল। দুরু দুরু বুকে কোনোরকম সে জবাব দিল, আমার উপরেও। না, এটা কেন না? আমি না বলেছি তাই।
ইনায়াকে স্পর্শ না করেই তার একদম কাছে দাঁড়িয়ে কানের কাছে মুখ নিয়ে গিয়ে একদম লো ভয়েসে তাসফিন বলল, কিন্তু আমিও তো এই ঘরেই আছি। এই ঘরের সবকিছুর উপর তোমার অধিকার থাকলে আমার উপরেও তোমার অধিকার থাকা উচিত। আপনি এভাবে কথা বলবেন না, একদম দূরে সরুন। তাসফিন আগের মতো লো ভয়েসে বলল। কেমন ভাবে? এই অশ্লীলভাবে। তাসফিন শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে লম্বা হয়ে শুয়ে পড়ল বিছানার মাঝ বরাবর। সাথে সাথে বলল, ইউ আর টু মাচ ইনোসেন্ট সুইটি, অ্যান্ড গরম গরম অলসো। ইনা ভ্রু কুচকে তাকালো তাসফিনের দিকে। বলল, মানে? থিঙ্ক ইয়োরসেলফ। কথাটা শেষ করেই উল্টোপাশ ফিরে শুয়ে পড়ল সে। ইনা বিরক্তি নিয়ে তাকালো তার দিকে। সাথে সাথেই দরজায় নক করল কেউ। ইনা গিয়ে দরজা খুলে দিতেই তুফা দুটো খাবারের প্লেট এগিয়ে দিল তার দিকে। ইনা হালকা হেসে প্লেট দুটো নিয়ে কোথায় রাখবে এ নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। ঘরের মধ্যে কোনো টেবিল নেই। বিছানায় মুখ গুজে রেখেই ইনায়াকে উদ্দেশ্য করে তাসফিন বলল, বারান্দায় টেবিল আছে, ওখানে রাখো, আমি আসছি। বেশ বর্ষর ব্যালকনিতে একটা মাঝারি আকারের সোফা পাতা, তার সামনে একটা কাচের টি টেবিল। ইনার খিদে পেয়েছিল ভীষণ। টেবিলের একপাশে তাসফিনের খাবারটা রেখে অন্য প্লেটটা নিয়ে বসল সে একেবারে সোফার শেষ প্রান্তে, হাতলের গা ঘেঁষে। এরপর ভাত মাখিয়ে খেতে শুরু করলো নিজের মতো করে। তাসফিন আসলো বেশ কিছুক্ষণের মধ্যে। এসেই একদম ইনার গায়ে গা লাগিয়ে বসল। ইনা বিরক্ত হলো ভীষণ রকম। খ্যাপাটে কণ্ঠে বলল, কি হচ্ছে এগুলো? কেন, দেখতে পাচ্ছ না? খেতে বসা হচ্ছে, সোফায় আর জায়গা নেই, এভাবে কেউ বসে? আমি বসি, পাশে অনেক জায়গা আছে, দূরে সরুন। সাথে সাথে তাসফিন টেবিলের উপর থাকা পানির মগটা হাতে নিয়ে অর্ধেকটা ঢেলে দিল সোফার ফাঁকা অংশে। এরপর বলল, দূরে সরতে পারবো না, ওদিকে ভিজে। ইনা কটমট চোখে তাকালো তাসফিনের দিকে। তাসফিন ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে নিজের প্লেটের দিকে মনোযোগ দিল। ফুস করে একটা শ্বাস ছেড়ে ইনা ভাতের লোকমা নিজের মুখে তুলতে যাবে এমন সময় তাসফিন মুখ বাড়িয়ে সেটা নিজের মুখে পুরে নিল। ইনা হতভম্ব হয়ে তাসফিনের দিকে তাকালো। এরপর রাগে ফুসতে ফুসতে আবারও নিজের মুখে ভাত তুলতে গেলে একইভাবে তাসফিন সেটা খেয়ে ফেলে। বেশ রাগ নিয়ে ইনা এবার উঠে গেল সোফা থেকে। হাতে বেশ বর্ষর একটা ভাতের ডলা নিয়ে সোফার উপর হাঁটুতে ভর দিয়ে তাসফিনের দিকে ফিরল। এরপর জোর করে তার গালে ঠুসে দিল হাতে থাকা ভাতের ডলা। আচমকা আক্রমণে তাসফিন হকচকিয়ে ওঠে। সাথে সাথে বিষম খায় ভীষণ রকম। ইনা সেসবের তোয়াক্কা না করে হাত ধুয়ে সোজা শুয়ে পড়ে বিছানায়। খাওয়া শেষ হতেই তাসফিন ঘরে আসলো। বিছানার একপাশে শুয়ে থাকা ইনার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসল। এরপর রুমের বড় লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে নিজেও এসে শুয়ে পড়ল ইনার পাশে। প্রথমে খানিকটা দূরত্ব রাখলেও ধীরে ধীরে সেই দূরত্ব মিটিয়ে একেবারে গা ঘেঁষে শোয় সে। ইনার গায়ের সাথে গা টাচ হতেই কেমন যেন এক কণ্ঠে বলে, উফ, গরম গরম, বডির পাশে গরম লাগে। ঘুমের ঘোরে হাত পা ছড়ানোর স্বভাব ইনার নেই। গুটিসুটি মেরে একপাশ হয়ে শুয়ে আছে সে। তাসফিন বেশ অনেকটা সময় ধরে উসখুস করে ইনার দিকে ফিরল। মাথা উঁচিয়ে দেখল ঘুমের ঘোরে গভীর নিঃশ্বাস নিচ্ছে সে। সাথে সাথে সরে এলো। বালিশে হেলান দিয়ে বিড়বিড় করে বলল, গরম গরম জিনিসে ছ্যাঁকা খেয়ে মরছি আমি, এবার এই গরমে তোমাকে ঝলসে না দিলে পুরুষতে পাপ লাগবে আমার। ঘুমের মাঝে শরীরে ঠান্ডা কিছু অনুভূত হতেই ঘুম পাতলা হয়ে এলো ইনার। চোখ খুলে সামনে তাকাতেই একদম মুখের সামনে তাসফিনকে দেখে চমকে উঠল। তাড়াহুড়ো করে নিজের দিকে তাকাতেই চমকে উঠল আর এক দফা। ইনার মুখের উপর ঝুঁকে চিমটায় করে বরফের টুকরো নিয়ে গলার কাছে খুঁজছে সে আলতোভাবে। তাকে ঘুম থেকে জেগে উঠতে দেখে ঠোঁটের কোণের হাসি চওড়া হলো তাসফিন। ইনা চট করে উঠে বসল। বিসন্ত্রস্ত কণ্ঠে বলল, কি করছেন আপনি? বরফের টুকরোটা মুখের সামনে উঁচিয়ে কানের কাছে মুখ নামিয়ে আনল তাসফিন। নিচু স্বরে বলল, গরম জিনিস ঠান্ডা করছিলাম। মানে? তোমার গরম গরম বডির পাশে আমি ঘুমাতে পারছিলাম না, তাই বডি টেম্পারেচার লো করছিলাম। এলোমেলো হয়ে থাকা ওড়নাটা দিয়ে তৎক্ষণাৎ নিজের গলা ঢেকে ফেলল ইনা। অতঃপর দাঁতের দাঁত চেপে রাগান্বিত স্বরে বলল, মাথা খারাপ আপনার? ঘুমন্ত মানুষের সাথে এসব করে কেউ? তাসফিন ততক্ষণে বরফের টুকরোটা ট্রেতে রেখে সাইড টেবিলে রেখে দিল সেটা। অতঃপর বাঁকা হেসে বলল, আসলে এই রাতটাই খারাপ। তুমি ঘুমাচ্ছিলে নাকি? ইনা কটমট চোখে তাকালো তাসফিনের দিকে। রাগে তার শরীর জ্বলছে। ঠান্ডা বরফের পানি এখনো গলা বেয়ে খাড়ে লেগে। গলার কাছে জামাটাও ভিজে একাকার। রাগটা তরতরিয়ে বাড়ল তার যখন তাসফিনকে গায়ে চাদর টেনে ঘুমাতে দেখল।
তার ঘুম নষ্ট করে লোকটাকে ঘুমাতে দেখে রাগে কান দিয়ে গরম ধোয়া বের হওয়ার উপক্রম তার। শুধু করার চোখে এক পলক তাসফিনের দিকে তাকিয়ে ধুপোথাপ পা ফেলে চলে গেল বারান্দায়। মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ায় আর ঘুম এলো না সহজে ইনার। বারান্দায় বসে থাকতে থাকতে শরীরটাও গরমে কেমন চিপচিপে লাগছে। বারান্দা থেকে উকি দিয়ে তাসফিনকে দেখল সে। গভীর ঘুমে তলিয়ে ব্যাগ থেকে এক সেট কাপড় বের করে ইনা চলে গেল ওয়াশরুমে। যাওয়ার আগে বিছানার কাছে দাঁড়িয়ে তাসফিনের দিকে তাকালো এক পলক। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে দরজা বন্ধ করল। গোসল শেষ করে বের হতে হতে আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। ইনা জোর করে চোখ বন্ধ করে রেখে চেষ্টা করলো একটু ঘুমানোর, কিন্তু গোসল শেষে ঘুম আসে কই, বরং ড্যাব ড্যাব করে চেয়ে রইল আনমনে। সকাল সকাল দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভাঙল তাসফিনের। ইনায়াকে একপাশ ফিরে বেঘরে ঘুমাতে দেখে নিজেই উঠে গেল দরজা খুলতে। দরজার বাইরে দাঁড়ানো তুরফা খোলা দরজা দিয়ে উকি ঝুঁকি মেরে ভেতরে দেখার চেষ্টা করছে সে। সাথে সাথে পিছন থেকে আয়ান এসে তার মাথায় একটা টোকা দেয়। বলে, নবদম্পতির ঘরে এভাবে উকিঝুঁকি দেওয়া ঠিক না। তোর জ্ঞান তোর পকেট রাখো। আমি ইনায়াকে ডাকতে এসেছি। আঙ্কেল ডাকছে নিচে। উফ, দেখছিস না তাসফিন কিভাবে একটুখানি দরজা ফাঁক করে কথা বলছে। ভেতরের পরিস্থিতি ঠিকঠাক আছে, খাট পালঙ্ক বেঁচে আছে তো। তাসফিন কারোর কথার কোনো জবাব না দিয়ে মুখের উপর দরজা লাগিয়ে দিল। ভেতর থেকে চেঁচিয়ে বলল, সকাল সকাল কানের কাছে বকবক না করে নিচে যা, আসছি আমরা। তুরফা থমথমে মুখে তাকালো আয়ানের দিকে। আয়ান আরো একবার তার মাথায় টোকা মেরে চলে গেল সেখানে থেকে। তুরফাও তেতে উঠে দৌড়ালো তার পিছন পিছন। ঘুমে কাতর চোখ দুটো টেনে টেনে খুলে রেখেছে কোনোরকমে ইনা। খাওয়ার টেবিলে রুটি চিবোতে চিবোতে ঘুমিয়ে পড়ছে সে। কখনো বা রুটি ছিঁড়ে মুখে না তুলে প্লেটে হাত রেখেই ঘুম। নুসাইয়ের সাহেব খানিকটা কেশে গলা পরিষ্কার করলেন। ইনায়াকে উদ্দেশ্য করে বললেন, রাতে ঘুম ভালো হয়নি মা, আপনার ছেলে ঘুমাতে দেয়নি। তাসফিন কেশে উঠল সাথে সাথে খুক করে। ইনা চোখ বড় বড় তাকালো সামনে। বেফাসে কি বিশ্রী এক কথা ফেলেছে ভেবেই লজ্জায় মরি মরি অবস্থায় চেয়ার ছেড়ে উঠে বসল। তারা দেখিয়ে চলে গেল ঘরে। তাসফিনও আর বেশি সময় অপেক্ষা করল না। বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নেমেছিল সে। খাওয়া শেষ করে সেও উঠে পড়ল বের হবে। তখনই সামনের চেয়ারে বসে থাকা তাসনিম খানিকটা গম্ভীর কণ্ঠে বললেন, সন্ধ্যায় ছোটখাটো একটা আয়োজন করা হয়েছে, সময় মতো যেন বাড়ি ফিরে আসা হয়। মেরুন রঙের ভারী লেহেঙ্গার সাথে হালকা সাজ ঠিক যায় না, কিন্তু ইনার ইনোসেন্ট ফেসের সাথে গর্জিয়াস সাজটা বড্ড বেমানান, মেকি মেকি লাগে। তাই হালকা সাজেই তাকে পরিপাটি করে তুলছে মেকআপ আর্টিস্ট। পাশে বসে তাদের ইনস্ট্রাকশন দিচ্ছে তুরফা। কখনো লিপস্টিকের কালার ভালো লাগছে না তো কখনো ব্লাশ কম হয়েছে, কখনো চুল সুন্দর হয়নি, এসব নিয়ে মাথা খেয়ে ফেলছে সে মেকআপ আর্টিস্টদের। এদিকে টানা 4 ঘন্টা ধরে এক জায়গায় বসে থেকে ইনার কোমর পিঠ ব্যথায় শেষ। অবশেষে তুরফার দিকে করুণ চোখে তাকিয়ে নিচু স্বরে বলল, থাক না আপু, ভালোই তো লাগছে, আমি আর পারছি না। ইনার মায়াভরা কথা শুনে মায়া হলো বোধহয় তুরফার। তাই আর বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বাকি কাজ শেষ করতে নির্দেশ দিল তাদের। টানা 4.5 ঘন্টা পর হাঁপ ছেড়ে বাঁচল যেন ইনা। এতক্ষণে ঘরটা সবেমাত্র খালি হয়েছে। চারপাশে তাকিয়ে ভারী লেহেঙ্গা উঁচু করে ধরে সে এগিয়ে গেল বিছানার কাছে। এরপর ধপাস করে শুয়ে পড়ল শটান। মনে মনে বিড়বিড় করে বলল, মানুষ বিয়ে করে কেন? এত এত কষ্ট করে বিয়ে করে কি লাভ? ধুর, বিয়ে মানে সেজেগুজে পরিপাটি হয়ে নিজে থেকে কুমিরের সামনে পা বাড়িয়ে বলা, আয় আমরা কুতুকুতো খেলি। সকাল থেকে বাড়ির উঠানের একপাশে কাজ চলছিল। জায়গাটা বেশ সুন্দর করে সাজিয়েছে লোকগুলোকে। সন্ধ্যা হতেই একে একে মেহমানরাও আসা শুরু করে দিয়েছে। কালকের বিয়ের ব্যাপারটা সবার থেকে লুকিয়ে গিয়েছেন তাসনিম। সমাজের চোখে তারা বেশ সম্ভ্রান্ত পরিবার। এমন পরিবারের ছেলে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে, এই লজ্জা অপমানজনক কথার তোপের মুখে পড়তে চাননি সে। ভরা সমাজের সামনে নিজেদের মান সম্মান খোয়াতে কে বাঁচায়? ইনায়াকে নিয়ে আসা হলো স্টেজে। অফ হোয়াইট কালারের পাঞ্জাবি পরে তাসফিন আগে থেকেই বসেছিল সেখানে। ইনায়াকে আসতে দেখে উঠে এসে হাত বাড়িয়ে দিল। ইনা আশেপাশে তাকালো। এতগুলো লোকের মাঝে সিন ক্রিয়েট করতে চায় না সে। তাই কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে তাসফিনের হাত ধরে উঠে এলো স্টেজে। তবে চোখাচোখি হতেই তার দিকে রাগী দৃষ্টি তাক করতে ভুলল না। কাল থেকে মারুফার সাথে একটা কথাও বলেননি ইশতিয়াক সাহেব। আজ পুরোটা পথেও একেবারে গম্ভীর, চুপচাপ। মারুফাও সাহস পায়নি আগ বাড়িয়ে তার সাথে কথা বলার। যদি তার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করে, কি উত্তর দেবে সে?
মনের মাঝে চলতে থাকা ভয় তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে। অতীতের কাটাছেঁড়া মানুষের বর্তমানে না আসলেই কি নয়? অতীত অতীতেই সুন্দর। অতীত যখন বর্তমানে এসে হানাত দেয়, জীবন তখন রণক্ষেত্রে পরিণত হয়। মারুফার ক্ষেত্রেও এমনটাই হয়েছে। ভিড়ের মাঝে ইশতিয়াক সাহেব আর মারুফাকে দেখে এতক্ষণে দেহে প্রাণ ফিরে পেল যেনই না। স্টেজ থেকে দৌড়ে নেমে এলো সে। সোজা এসে ঝাঁপিয়ে পড়ল ইশতিয়াক সাহেবের বুকে। ইশতিয়াক সাহেবের চোখে জল চিকচিক করছে। মেয়েটাকে তার ভারী সুন্দর দেখাচ্ছে, একেবারে রাজকন্যা। এমনভাবেই তো দেখতে চেয়েছিল একমাত্র মেয়েটাকে সে। কিন্তু মেয়ের জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে তো চায়নি। আমি আমার ঘরে যাব, আব্বু। বাড়িতে নিয়ে চলো আমাকে। ইশতিয়াক সাহেব নিজের চোখের পানি আটকালেন। ইনার মাথায় হাত বুলিয়ে দিলেন আদরের সাথে। তৎক্ষণাৎ ইনা আবারও বলে উঠল, আমার ঘর কই, আব্বু? আমরা এখন পর, ওটাই তোমার ঘর। মেয়েদের ঘর আসলে কোথায়? ছোটবেলা থেকে যে ঘরটাকে নিজের ভাবি, এক টুকরো কাগজে সই করেই সেটা হয়ে যায় পরের। চেনা গন্ধ, চেনা মানুষ সব কেড়ে নেওয়া হয়। অচেনার ভিড়ে দাঁড় করিয়ে বলা হয়, তোমার সব। বেশ খানিকটা সময় ইশতিয়াক সাহেব আর মারুফার কোল ঘেঁষে বিড়ালছানার মতো স্টেজে বসে রইলই না। এরপর নুসাইর সাহেবের ডাক পেয়ে বাড়ির ভেতরে গেছেন তারা দুজনে। ইনা বসে আছে চুপচাপ। তাসফিন গিয়ে একেবারে গা ঘেঁষে বসল তার পাশে। মুখ নামিয়ে নিচু কণ্ঠে বলল, চলো, বিয়েটা সেরে নিই। একবার করেছি, এই আপনার সৌভাগ্য। বারবার আপনাকে বিয়ে করতে পারবো না। এক বজ্রকন্যাকে 100 বার বিয়ে করার কলিজা তাসফিনের আছে। তাহলে আপনার ওই কলিজাটাই বের করে ফেলবো আমি। কাজী সাহেব উঠে এলেন স্টেজে। সাথে নুসাইর। কাজী প্রশ্ন করল, কাবিনে কি লিখব? আমার কলিজা লিখুন। বউয়ের আমার কলিজাটা লাগবে। আস্তাগফিরুল্লাহ। বাবা, সদ্য বিয়ে করে মরার কথা কেউ বলে নাকি? দেনমোহর পরিশোধ না করে বউকে স্পর্শ করা যাবে না। তাহলে গোটা আমিটাকেই লিখে দিন। সাথে 3 বেলা নিয়ম করে আদর করাও লিখুন। এইগুলো কাগজে কলমে না লিখলে বউ আবার কাছে ঘেঁষতে দেয় কিনা সন্দেহ। চলবে।